ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। মা বাবা যতদিন বেঁচে থাকে আমরা কখনো জানতে পারি না যে মা হঠাৎ করে হয়তো তাদেরকে আমরা হারিয়ে ফেলতে পারি। ইয়াশ আমার সবসময় বলতো যে তুমি নিজেই বুঝতে পারবে এরপর যে মা হয়ে ওঠাটা কি। কত কথা বলা বাকি ছিল, এইটা বলা হয়নি, আরে ওই কথাটা বলা হয়নি। আমি চাইবো যে যেভাবে ইয়াশ নিজের মাকে সম্মান এবং ভালোবাসা দিয়েছে, ঈশানও যাতে আগামী দিনে তার কাছ থেকে আমি সেটা পাই। বৌমা হিসেবে আমি যদি বলি যে নুসরাত দি এবং তোমার মায়ের যে ইকুয়েশনটা, মা অনেক সময় ওকে ফোনে বলতো যে এটা এটা আমার ওটা করে দিস, আর ইয়াশকে বলবি না। কিন্তু আমাকে তো খালি বলতো যে তুই কেন ঝগড়া করিস রে আমার ছেলের সাথে। উনি বলেছিলেন যে তুই আমার ছেলেকে কি সুন্দর দেখতে, উনি নিজেই এটা বলে, আমার ছেলেকে কি সুন্দর দেখতে কি করে ফাঁসালি। শৈশবের আড়ি আর ভাবটা খুব সহজে হতো, এবং কেন যে আড়ি হতো সেটাও বোঝা খুব মুশকিল হয়ে যেত। কিন্তু মানুষ বড় হয়েছে, তার অভিজ্ঞতা সবটা নিয়ে এই আড়ির সংজ্ঞাটাও বদলেছে, সম্পর্কের সমীকরণও বদলেছে। তবে রাগে অনুরাগে আড়ি দেখবো বড় পর্দায়, এবং মা ছেলের গল্প, এবং সেই নিয়ে আজকে আড্ডায় রয়েছে নুসরাত দি এবং ইয়াসদা রয়েছে। আমি প্রথমে একটু বলি যে পোস্টারটা তো রয়েছেই, মৌসুমী চ্যাটার্জি ১২ বছর পর বাংলা সিনেমায়, এবং ওনাকে নিয়ে আসা, এবং গল্পটা প্রথম থেকেই তোমরা যেটা বলছিলে যে ওনাকে নিয়ে ভাবা। তো এই যে সেটে যে ইকুয়েশনগুলো বোধহয় মা আর ছেলের মতোই তৈরি হয়ে গেছে ইয়াসদার সঙ্গে, তুমি সেটার মানে সাক্ষী সবচেয়ে বড়। একদম যেটা বলেছো সেটা সঠিক। গল্পটা যখন ভাবা হয়েছিল তখন কিন্তু ওনার চেহারা ছাড়া আর অন্য কারোর চেহারা আমরা ভাবতেই পারছিলাম না মায়ের চরিত্রে, মানে জয়ার চরিত্রে। এবং আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি উনি হ্যাঁ না বলেন তাহলে কিন্তু আমাদের অন্য গল্প নিয়ে এগোতে হবে, আমরা এই গল্পটা আর করবো না। কিন্তু ওপরওয়ালার কৃপায় এটা বলতে পারো যে আমাদের উনিও তো মা, এবং আমাদের গল্প যেহেতু মা ছেলেকে প্রাধান্য দিয়েই, সেখানে কোথাও গল্পটা ওনার মন ছুঁয়ে গেছে, এবং ওনাকে আমাদেরকে মানে খুব বেশি কনভিন্স করতে হয়নি, উনি রাজি হয়ে গেছেন করতে। এবং স্বেচ্ছায় উনি নিজেই বলেছেন যে উনি এই চরিত্রে পাঠ করতে চান। এবং যখন উনি সেটে আসেন তার আগেই কিন্তু একটা খুব সুন্দর বন্ড তৈরি হয়ে গেছিলো আমাদের সঙ্গে। এবং যেটা আমি উইটনেস করেছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে দুজনে কিন্তু অফ স্ক্রিনও ছেলে এবং মা, এবং যেভাবে মা ছেলের মধ্যে একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক থাকে, আদরের সম্পর্ক থাকে, সেভাবেই কিন্তু একে অপরকে দুজনা অফ স্ক্রিনও আগলে রেখেছিল। সেটা না দেখলে বোঝানো সম্ভব নয়। তাই হয়তো এই সিনেমাটায় যখন তারা সিনসগুলো করেছে বা অভিনয় করেছে, সেটা কিন্তু আসলে খুব একটা অভিনয়ের জায়গা থেকে নয়, সেটা আবেগের জায়গা থেকেই তারা পারফর্ম করেছে। ইয়াসদার কাছে একটু আসি, মাকে কতটা খুঁজেছো মৌসুমী চ্যাটার্জির মধ্যে, যতক্ষণ কাজ করেছো একসাথে, এত শর্ট দিয়েছো? দেখো, মাকে খুঁজেছি সেটা বলাটা ঠিক হবে না, কিন্তু কোথাও না কোথাও মাকে যে জীবনে হারিয়েছি, আর উনিও নিজের মেয়েকে হারিয়েছেন, এটা হয়তো ইন্টেনশনালি হয়নি, কিন্তু কোথাও না কোথাও ওই একটা বন্ড সেই মাধ্যমে হয়ে গেছে। ঠিক যে আমরা দুজনেই খুঁজছিলাম সেটা বলাটা ভুল হবে, অপূর্ণ জায়গাটা ছুঁয়ে গেছে বলা যায়। হ্যাঁ, কোথাও একটা না, মানে নুসরাত বলে যে এটাকে ট্রমা বন্ড বলে হয়তো, কিন্তু কোথাও একটা ওরকম বন্ড তৈরি হয়ে গেছে, যেটা কিভাবে হয়েছে সেটা হয়তো আমিও বলতে পারবো না, কিন্তু একটা ভালোবাসার জায়গা থেকে বা একটা ভ্যাকিউমের জায়গা থেকে এই একটা সম্পর্ক আমাদের দুজনের তৈরি হয়েছে। তোমার ব্রেইন চাইল্ড এই ছবিটা আমরা প্রথম থেকেই শুনছিলাম মাকে ডেডিকেট করেই, এবং এই ভাবনাটা যদি একটু বলো যে মা ছেলের গল্প, আমরা মা বাবা এবং ছেলের গল্প দেখেছি, মা মেয়ের গল্প দেখেছি, কিন্তু এই যে গল্পটা যেটা নুসরাত দি শুরুতেই ট্রেলারে রয়েছে যে বলা হয়নি আগে, তো একটু যদি বলো যে কি ভাবনা থেকে এই গল্পটা? ভাবনাটা অ্যাকচুয়ালি গল্পের ভাবনায় পরে আসছি। ভাবনাটা এটা ছিল যে মা বাবা যতদিন বেঁচে থাকে আমরা কখনো জানতে পারি না যে হঠাৎ করে হয়তো তাদেরকে আমরা হারিয়ে ফেলতে পারি। আর একটা মানুষকে যখন আমরা হারাই, হারানোর পর মনে হয় যে কত কথা বলা বাকি ছিল, এইটা বলা হয়নি, আরে ওই কথাটা বলা হয়নি। সেখান থেকেই থটটা আসা। আর এই ছবিটার মাধ্যমে চেষ্টা করেছি যে যেই কথাগুলো বলা হয়নি এই ছবির মাধ্যমে সেই কথাগুলো বলি। আগে তো সব কাজ তুমি একা হাতে করতে,
এখন নিজে কেন করো না তাহলে? তুই আমার ছেলে না আমার বাপ, আমার শাসন করিস? ফ্লোরে বোধহয় খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল এই সিনগুলোর সময়, মানে অনেকটাই তো ইয়াজদা এবং মৌসুমী দিকে কেন্দ্র করে অনেক সিন হয়েছে। তো কতটা সেই সময় মাকে মিস করা, তুমি নিজে মা, ঈশান রয়েছে, তো সেই অনুভূতিগুলো বোধহয় আরও নাড়া দিয়ে গেছে তোমার। এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু এটাই বলবো যেটা যখন ওরা সিন করতো তখন কিন্তু সবাই আমরা সেটাকে মানে নিস্তব্ধতার মধ্যে থেকে আমরা সেটাকে উপভোগ করতাম, এবং সেটা কিন্তু শুধু পারফরমেন্স মাথায় রেখে কিন্তু আমরা সিনটা দেখতাম না। মাঝে মাঝে নিজেও আমি দর্শক হয়ে উঠেছি, এবং যখন দেখতাম যে সিনগুলো কোথাও একটা আমি নিজে ফিল করতে পারছি, তখন মনে হতো যে বোধহয় আর্টিস্টরা আর অভিনয় করছে না, বোধহয় এরা কেউই অভিনয় করছে না, ওরা দুজনে তো অভিনয় করছেন না, এবং আমরাও যারা সিনের সাথে জড়িয়ে রয়েছি আমরাও কোথাও একটা অভিনয় করতে হচ্ছে না, ওটা ন্যাচারালি বেরিয়ে আসছে। কিন্তু শুধু ওই হেভি সিনসগুলোর বিষয়ে আমি বলবো না যেটা চোখে জল এনে দেয়, এমন অনেক মজার সিনস রয়েছে, এমন অনেক কমিক রিলিফ রয়েছে এই সিনেমায়, যেটা সিন করার সময় আমরা সবাই সেই উচ্ছ্বাসের সাথে আমরা হেসে উঠেছি, এবং সেটে সবসময় অট্টহাসি, মজা, সবার মন ভালো করে দেবার মতন একটা পরিস্থিতি থাকতো। সেই জায়গা থেকেই সিনেমাটা সত্যিই আমাদের কাছে খুব স্পেশাল, এবং আমরা এই সিনেমার মাধ্যমে চাইছি যে মানুষেরা যখন বাবা মার সাথে গিয়ে সিনেমাটা দেখবে তাদেরও সেই হারিয়ে যাওয়া বা ভালো লাগার যে বিষয়টা থাকে সেটা যাতে তারা আবার উপভোগ করতে পারে। মা বাবা এবং প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে বলি, যখন খুব কাছে থাকে আমরা বুঝতে পারি না, অনেক সময় দূরে গেলে সেই ওই যে ফাঁকা জায়গাটা ফিল করতে পারি। মাকে হারিয়ে ফেলার পর মানে কোনো সময় মনে হচ্ছে ছেলে হিসেবে এই দায়িত্বটা হয়তো পালন করা হলো না? অনেক কিছুতেই মনে হয়েছে আসলে। আজকের দিনে আমরা সবাই এত ব্যস্ত, আর আমরা সবাই ছুটছি, কিসের পেছনে ছুটছি আমরা জানি না, কাজের পেছনে, টাকার পেছনে। আর আমাদের মা বাবারা চিরকালই সাপোর্ট করে গেছে সেই জিনিসে। আমার মা, ওর মা সবসময় এটাই বলে যে না তোমরা কাজ করতে থাকো, কাজে মন দাও। আমরা এইটা এমন একটা সিচুয়েশন না, আমরা কখনো মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি না যে এটা হবে, এটা বাস হয়ে যায়। আর যার সাথে হয় শুধু সেই বুঝতে পারে যে ফিলিংসটা ঠিক কেমন। এরকম অনেক কিছুই মনে হয়েছে যে না এটা করা হলো না, ওটা করা হলো না, সেটা আমি ওকে অনেকবারই বলেছিলাম। কিন্তু যেটা করতে পেরেছি সেটা হচ্ছে এই ছবিটা, যে এটা যদি মা কোথা থেকে দেখে তো মায়ের ভালো লাগবে। নিশ্চয়ই সব কাজই ওনারা দেখেন এবং দেখবেও। আমি নুসরাতের কাছে আসি। নুসরাতদি, মা, তুমি নিজে মা, এবং মায়ের যে জায়গাটা সেটা মানে তোমার মা নিশ্চয়ই তোমাকে বলে যে এইটা ঈশানের জন্য করা উচিত বা এইটাই, তো সেইটা এখন কতটা ফিল করতে পারো? মানে তখন হয়তো অনেক তোমারও বয়স কম, তুমি নিজে মা হওনি, সেই সময়টা তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, সেটা এখন কতটা অনুভব করতে পারো? ভুল ত্রুটির বিষয়টা বলতে পারবো না, কিন্তু বহুদিন আগে মানে যখন আমি মা হইনি, জাস্ট কনসিভ করেছিলাম, ইয়াশ আমার সবসময় বলতো যে তুমি নিজেই বুঝতে পারবে এরপর যে মা হয়ে ওঠাটা কী। কারণ আমি প্রশ্ন করতাম যে আমি আমার মাকে দেখেছি, আমি ওর মাকে দেখেছি, কিন্তু নিজে মা হয়ে ওঠাটা যে কীরকম হয় সেটা যতক্ষণ না কারোর সাথে হচ্ছে সে কিন্তু বুঝে উঠতে পারবে না। মানে আউটসাইড এক্সপিরিয়েন্স থেকে কখনো সেটাকে কিন্তু অ্যান্টিসিপেট করা যায় না। মায়ের প্রচুর অ্যাডভাইস, মানে ওর মাও আমাকে অ্যাডভাইস দিয়েছে, আমার মাও আমাকে অ্যাডভাইস দিয়েছে, এবং আজকে সে জায়গা থেকে দাঁড়িয়ে যখন দেখি প্রত্যেকটা অ্যাডভাইস কিন্তু খুব ভ্যালুয়েবল, এবং সেটা আমায় খুব হেল্প করেছে। ছোট ছোট জিনিস, ছোট্ট ছোট্ট বিষয়, যে কোনটা কি খাওয়ালে বাচ্চার হয়তো বেটার হয়, বা কোনটা করলে হয়তো বাচ্চা তাড়াতাড়ি ঠিকভাবে ঘুমিয়ে পড়তে পারবে। সো আই থিঙ্ক ধাপে ধাপে আমিও শিখেছি, এবং এখনও অনেক শেখা বাকি আছে, প্রত্যেক দিনই নতুন কিছু শিখছি। এই যে সম্পর্কটা মা এবং সন্তানের, সেটা তো ভগবানের তৈরি করা সম্পর্ক। এই সম্পর্কের বাঁধনটা প্রচণ্ড রকম স্ট্রং, এবং সেটাই আমরা চেষ্টা করেছি ছবির মাধ্যমে যদি মানুষকে আবারও মনে করিয়ে দেবার। দর্শকেরা যখন দেখবে কোথাও তাদের মনের ভিতরে সেই ফিলিংসটা কিন্তু নাড়া দেবে। মাকে না বলা কথা যদি বলি, যে এই কথাটা বলা হলো না, এমন তো অনেক কথাই রয়েছে যেগুলো না বলা থেকে গেছে, কিন্তু কোনো কথার জন্য আফসোস, যেটা মনে মনে বলো বা আরেকটু থেকে গেলে ভালো হতো, এইটা হয়তো বলতে পারতাম, তোমায় বলা হলো না, সেই কথাগুলো আমি নিজের অবধি রাখতে চাইব। আই থিঙ্ক সেই কথাগুলো খুবই পার্সোনাল। আর হ্যাঁ, আমার মনে হয় মারা সব বোঝে। ঠিক আছে।
যেরকম আমরা অনেক সময় রাগারাগি করে ফেলি, নিজের অজান্তেই করে ফেলি, কিন্তু উল্টো দিকেও হয় যে মা বা বাবারা অনেক বুঝতে চাইছে না, কি বোঝাতে চাইছে। এটা একদমই আমরা মানে ধাপে ধাপে এটা উপভোগ করেছি, ফিল করেছি যে আমরা কিছু একটা বোঝাতে চাইছি কিন্তু সম্পূর্ণভাবে ওনারা কমপ্লিটলি অন্য কিছু বুঝে ফেললেন এবং তার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্রিয়েট হয়। কিন্তু যেটা করা উচিত এই সিচুয়েশনে, যেহেতু আমরা সন্তান এবং আমরা ছোট, আমাদের আগ বাড়িয়ে সময় বার করে সেটা মিটিয়ে নেওয়া উচিত। তাতে তাদেরও ভালো লাগবে এবং আমাদেরও জীবনটা আরও ইজি হয়ে ওঠে। একটু এই সময়টা যদি আমরা দেখি বাংলা সিনেমার ক্ষেত্রে, শর্মিলা ঠাকুর এসছেন, বাংলায় ছবি করেছেন 14 বছর পর, রাখি গুলজার আসছেন এবং মৌসুমী চ্যাটার্জি, এই যে লেজেন্ড বলতে আমরা যাদের এখনো বুঝতে পারি মানে, এবং এই যে সময়টা বাংলা সিনেমার, মা মেয়ের গল্প ঋতুদির প্রোডাকশনে প্রথমবার দেখছি এবং তোমাদের মা ছেলের গল্প আসছে, এই সময়টা বোধহয় বাংলা সিনেমার জন্য খুব ভালো। এবং তারা যে আসছেন ছবি করছেন, সেই সময়টা তোমার কি মনে হয় যে তোমাদের ছবির ইম্প্যাক্ট কতটা ফেলতে পারবে? এবং শর্মিলা ঠাকুর রয়েছে, তোমার পুরাতনের ভালো সাকসেস চলছে এখনো পর্যন্ত, এবং সেই সময় আরই আসছে কিছুদিনের মধ্যে। আমার মনে হয় এটা তো খুবই ভালো একটা বিষয় দর্শকের জন্য, মানে নববর্ষের সময় ওদের জন্য এতগুলো অপশন, আর তাদের পছন্দের এনাদের সবাইকে, হ্যাঁ এই প্রত্যেকটা নায়িকাকে মানে এনারা সবাই লেজেন্ডারি, আর এনাদেরকে মানে আমাদের জন্মের আগের থেকে মানুষে ভালোবেসেছে। তো এনাদের সবার একটা আলাদা ফ্যান ফলোয়িং আছে, এদের ভক্তরা আছে। আর আমাদের যেটা মনে হয় যে প্রত্যেকটা মা আর তার সন্তানের নানান রকম গল্প আছে। তো এটা আমার মনে হয় দর্শকের জন্য একদিকে ভালো যে নানান রকম বিভিন্ন অ্যাসপেক্ট ছুঁয়ে যাবে, হয়তো প্রত্যেকটা গল্প যেহেতু অন্য রকম, প্রত্যেকটা অ্যাঙ্গেল সম্পর্কের হয়তো ছুঁয়ে যাচ্ছে। এটা খুবই ভালো একটা সময় যেখানে আবারও তাদেরকে আমরা বাংলা সিনেমায় ফিরে পাচ্ছি। বাংলা অডিয়েন্সের কাছে এটা একটা বিশাল বড় পাওনা, তারা যে ফিরে এসে আমাদের এখানে আবার কাজ করছে। তারা আমার মনে হয় আমরা উই শুড বি ভেরি অনার্ড অ্যাজ বেঙ্গলি সিনেমা। এই সময় যত পরপর ছবি রয়েছে এবং মাকে কেন্দ্র করে অনেকগুলো ছবি রয়েছে, সেক্ষেত্রে কোথাও এই মুক্তি নিয়ে ভাবনা চিন্তা ছিল যে যে তোমরা একটা অন্যভাবে গল্প বলতে চেয়েছো, কোথাও কি একটা কমার্শিয়াল দিকও তো রয়েছে, সেটা নিয়ে কখনো কথা আমরা কখনোই, মানে দেখো এটা হঠাৎ এটা একটা কোইন্সিডেন্স যে তোমরা পরপর 3টে মায়েদের গল্প দেখছো। আই এম শিওর যে ঋতুদি বা শিবুদা বা আমরা কেউই ভাবিনি যে এটা হবে, এটা কোইন্সিডেন্স। কিন্তু আমার মনে হয় যে না, এটা নিয়ে চিন্তার বিষয় না। এটা কিন্তু একদিক থেকে তুমি যদি দেখো যে তোমরাও এই খবরটা করতে পারছো যে একই সময় 3জন বড় মাপের অভিনেত্রী তারা কিন্তু একসাথে বাংলার পর্দায় আবার ফিরে আসছে। তো এটাকে চিন্তার বিষয় না, এটাকে মানে এটাকে আরো বেশি ভালো করে সেলিব্রেশন হিসাবে, হ্যাঁ সেলিব্রেশন হিসাবে নেওয়া উচিত। একটু আজকে যে আমি ট্রেলারটা দেখছিলাম এবং ট্রেলারটা বারবারই দেখা হয়েছে, এই যে মাকে খাইয়ে দেওয়া, মায়ের অভিমান ভাঙানো, সবটাই আমরা একটু একটু মুহূর্তগুলো দেখতে পেয়েছি। বড় পর্দায় বাকিটা দেখবো। তো ইয়াজদাকে জিজ্ঞেস করি, মায়ের অভিমান হলে কিভাবে ভাঙাতে? এখানে যেভাবে দেখছো, মানে এখানে না তুমি ঠিক ইয়াশ নুসরাতকে দেখতে পারবে না, তুমি কিন্তু একটা ছেলেকে দেখতে পারবে, একটা মেয়েকে দেখতে পারবে, একটা মাকে দেখতে পারবে। এখানে খুব একটা অভিনয় করতে হয়নি। আমি আমার মায়ের সাথে যেভাবে কথা বলতাম এখানে ঠিক সেইভাবেই বলেছি। দেখবে মায়ের ওপরে চেঁচাচ্ছিও, সেটাও আমরা করেই থাকি। তো এখানে এই ছবিতে প্রত্যেকটা জিনিসই খুব ন্যাচারাল রাখা হয়েছে, মানে যাতে ইন্সপায়ার্ড বলতে পারো, যেগুলো আমাদের রেগুলার লাইফে আমরা সন্তান হিসেবে বাবা মায়ের সাথে করি বা বাবা মা যেভাবে বিহেভ করে এক্স্যাক্টলি সেরকম মানে ইনসিডেন্ট থেকেই কিন্তু ইন্সপায়ার্ড। কোথাও দেখে মনে হবে না যে আরে এটা তো অন্যরকম দেখলাম, না অন্যরকম কিছুই নেই। ইমোশনস কোনোদিন অন্যরকম হতে পারে না। প্রত্যেকটা সিন, আজকে মাও যেভাবে, আজকে জয়ার চরিত্রে মৌসুমী চ্যাটার্জি যেভাবে পারফর্ম করেছেন, তুমি দেখবে তুমি হঠাৎ করে তোমার মনে পড়বে তোমার মাও তো ঠিক এই কথাটাই বলেন, তোমার মা তো ঠিক এরকমই বিহেভ করে, বিরক্ত করে, হ্যাঁ, বা কাজের সময় কাজ বোঝে না মায়েরা, যে ছেলে কাজে গেছে বা মেয়ে কাজে গেছে, ওই সমস্ত জিনিস যেটা রিলেটেবিলিটি ফ্যাক্টর আছে, যেটা বাস্তবে হয়, সেই জিনিসগুলোকেই তুলে ধরা হয়েছে। একটু আমি যদি ফ্লোরের কথা আসি, নুসরাত থেকেই শুনছিলাম যে মা ছেলে যেরকম বন্ডিং আমরা দেখেছি বাস্তবেও তোমাদের মধ্যে সেটা হয়েছিল, বকাবকিও করতে, মানে মান অভিমানটাও হতো, যে এই যে শাসনটা বোধহয় করেছো, তাই? একদমই করেছে, ও তো ডেফিনেটলি করেছে। এবং ওনার দুষ্টু মিষ্টি আবদারগুলো থাকতো, সে আবদারগুলো হয়তো ওনার স্বাস্থ্যের পক্ষে
খুব একটা হেলদি বা পজিটিভ না থাকলে ইয়াশ কিন্তু ভীষণ রাগ করতো, এবং উনি যে কটা নাড়ু খাবেন সেটার উপরেও কিন্তু নজর থাকতো। না সেটা থাকতো এর জন্য, কারণ আমাদের টিমকেও স্পেশালি বলা হয়েছিল যে আজকে আমার নিজের মা যদি কাজ করতো বা ওর মা যদি কাজ করে, ওদের মুড বুঝে কাজ করাতে হবে, ওদেরকে বেশি খাটানো যাবে না। সো এই জিনিসগুলো মানে আমরা কখনো প্রডিউসার হিসেবে ভাবিনি, আমরা কিন্তু তার সন্তান হিসাবেই আমরা ভেবেছি যে না, নিজের মাকে চেয়ে বেশি আমি কাজ করাতাম না। তো সেই হিসাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস করা হয়েছে। আর উনিও মৌসুমী দিয়েও কিন্তু ওইভাবেই মিশেছে, উনি কিন্তু অভিনেত্রী হিসাবে মেশেনি আমাদের সাথে। সো তার জন্য আমরা রেসিপ্রোকেট করতে পেরেছি। মানে কি কি বারণ করতে বল, মানে উনি নিশ্চয়ই খুব মানে খাওয়ার ব্যাপারটা যদি আমি বলি মিষ্টি আবদার থাকতো একটা নিশ্চয়ই। আমরা ডেফিনেটলি চেয়েছি, যেহেতু উনি ওনার খুব একটা কলকাতায় বেশি আসা হয় না, কিন্তু যখনই আসেন ডেফিনেটলি উনি শি ইজ ভেরি বেঙ্গলি অ্যাট হার্ট, যেহেতু মনে প্রাণে বাঙালি, তা বাঙালি তো খেতে ভালোই বাসে, এবং আমাদের এখানকার খাওয়া দাওয়া সেগুলো নিয়ে উনি ভীষণ, আমরা সারাক্ষণ চর্চা করতাম। তো ওনার যেগুলো পছন্দ সেগুলো আমরা চেষ্টা করতাম ওনাকে আইদার কেউ সেটে রান্না করে খাওয়াচ্ছে, বা কেউ নিজের বাড়ি থেকেও, আবার যেমন তালের বড়া, ওনার ভীষণ ইচ্ছে হচ্ছে, তখন তালের সিজন নয় যখন আমরা শ্যুট করছি, এবং তাল কোথায় পাই ওনাকে তালের বড়া খাওয়ানোর জন্য। তারপর পুরো সেটে সবাই মিলে খুঁজে গিয়ে ফ্রেশ তালের বড়া সেটে করেছে, ওনাকে খাওয়ানো হয়েছে। ওনাকে ওনার মন ভালো করার জন্য আমরা যা যা পেরেছি সেটা আমরা করেছি, কিন্তু ডেফিনেটলি ওনার হেলথ আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। কোনো কাজকর্ম করো না? তোমাকে না মাঝে মাঝে সহ্য করা যায় না। তুই কি সহ্য করবি রে? আমি নিজেকেই বেশিক্ষণ সহ্য করতে পারি না। আর একটা কথা বলো, এই যে মায়ের হাতে রান্না, সেটা মিস করো? না, ওর মা আমাকে রান্না করে খাওয়ায়, তো আমার জন্যে হচ্ছে যে এই মা শব্দটাই না খুব পিওর, খুব পায়েস। সো যার জন্য ছবিটা বানিয়েছি, যাতে আরো মায়েদের কাছে পৌঁছাতে পারি আর তাদের থেকে আশীর্বাদ পেতে পারি। আচ্ছা, মা ছেলের বন্ডিংটা তুমি কিরকম ভাবে দেখেছিলে সেই সময়, মানে যখন ইয়াজদা এবং ইয়াজদার মায়ের মানে ছেলে হিসেবে ইয়াজদা? আমার মনে হয় খুবই ভালো এবং সেরা ছেলে হিসেবে আমি ওকে অনেকটা নম্বর দিয়ে ফেলেছিলাম প্রথম দিকেই, এবং এটা খুব পার্সোনাল, তো সেই পার্সোনাল জায়গা থেকে বলতে পারি যে আমি চাইবো যে যেভাবে ইয়াশ নিজের মাকে সম্মান এবং ভালোবাসা দিয়েছে, ঈশানও যাতে আগামী দিনে তার কাছ থেকে আমি সেটা পাই। বৌমা হিসেবে আমি যদি বলি যে নুসরাত দি এবং তোমার মায়ের যে ইকুয়েশনটা, সেটা যদি একটু বলো যে সেটা কিভাবে তুমি সেই সময় দেখেছিলে? অ্যাকচুয়ালি বড় লুকিয়ে লুকিয়ে কথা বলতো অনেক সময়, আর আবদারগুলো মানে আমার থেকে লুকিয়েই হতো। আর মা অনেক সময় ওকে ফোনে বলতো যে এটা আমার ওটা করে দিস, আর ইয়াশকে বলবি না কিন্তু। তো তারপরে আবার আমি ওটা শুনতাম, তারপরে আমি আবার রাগ করতাম, তুমি কেন মায়ের এই কথাগুলো শুনছো। তো আই থিঙ্ক যেটা হয় যেটা খুবই নর্মাল একটা বিষয়, এবং শাশুড়ি মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে আড্ডা মারা। ধরো আমি ট্রাভেল করছি, ইয়াশও অন্য কোথাও ট্রাভেল করছে, আমি অন্য শহরে আছি, এবং আমরা ফোনে কথা বলতাম। অনেকটা ডিস্টেন্স এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে ধরো 1 ঘন্টা লাগছে, সে 1 ঘন্টা কিন্তু আমরা ফোনে আড্ডা দিতাম। তো খুবই ভালো একটা সম্পর্ক, যেটা সবারই হয়ে থাকে। আমরা অন্যভাবে দেখি, হয়তো মা ছেলের সম্পর্কটা যেভাবে দেখি, শাশুড়ি এবং বৌমার সম্পর্কটা সেভাবে দেখি না, কিন্তু সব বাড়ি তো এক নয়, আর সব সম্পর্ক এক নয়। কিন্তু এটা থেকে মনে পড়লে, যেটা তুমি বললে যে ইয়াশকে কিন্তু বলবি না, এইটা কিন্তু এখানে সিনেমা করতে গিয়েও প্রায় অফ ক্যামেরা অফ স্ক্রিন ফোন করে আমার কাছে আবদার করা হতো, এবং বলা হতো যে ইয়াশকে কিন্তু বলবি না, হ্যাঁ, যে আমি মৌসুমী চ্যাটার্জির কথা বলছি। কিন্তু আমি আর রিস্ক নিইনি, আমি বলেই দিতাম যে দেখো এটা চাইছে করবো কি, তখন দুজনেই ঝাড় খেতাম। সো কারণ আমি কিছু একটা বলে গেছি, এটা কিন্তু করবে না, হ্যাঁ এটা বলে গেছি, তারপরে ওনার কাছে আবদার গেছে। সো আই থিঙ্ক খুব সুইট একটা সম্পর্ক একদম। এবং শেষ একটাই প্রশ্ন করব যে তোমাদের দুজনকে মৌসুমী চ্যাটার্জি প্রথমবার একসাথে দেখছে এবং কাজ করছে, তো তোমাদের ইকুয়েশন নিয়ে কিছু বলেছে? দেখো তোমাদের মান অভিমান, ঝগড়া, ছোট ছোট একসাথে কাজ করতে গেলে যেটা বলেছে, বহুবার বলেছে। আমাকে তো বলে, মানে আমাকে তো খালি বলতো যে তুই কেন ঝগড়া করিস রে আমার ছেলের সাথে, তুই একদম ঝগড়া করবি না। আর ওকে তো বলেছে যে বলো তোমায় কি বলেছে, যে তুই ফার্স্ট ডে কি বলেছিল, যেদিন ফার্স্ট দিন দেখা হয়েছে, এবং প্রথম দিনই কিভাবে আইস ব্রেক করবো আমরাও তো বুঝতে পারছি না। উনি বলেছিলেন যে তুই আমার ছেলেকে কি সুন্দর দেখতে, নিজেই এটা বলে, আমার ছেলেকে কি সুন্দর দেখতে কি করে ফাঁসালি।
এবার আমি তখন অবাক, মানে আমি কি বলবো না আমি বুঝতেও পারছি না যে প্রথমবার দেখা হয়েছে এইরকম ঠোঁট কাটা একজন মহিলা আমাকে হঠাৎ করে, ঠিক যেরকম শাশুড়ি মারা শাসন করে বা জব্দ করার একটা হাবভাব রেখে বলে, সেভাবেই কিন্তু ওনার ফার্স্ট থ্রো অফ ভয়েসটা ছিল। আই থিঙ্ক সব মিলিয়ে এই পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের জন্য ইজ মোর লাইক বিয়ন্ড দ্য ফিল্ম সেটস, এবং এটা এই রিলেশনশিপটা এখনো রয়েছে এবং আগামী দিনেও থাকবে। আচ্ছা, তুমি কি উত্তর দিয়েছিলে যখন এই প্রশ্নটা হাসছিল? আমি হাসছিলাম, আমি খুব মজা পেতাম, ভীষণ মজা পেয়েছে, কারণ ওই মায়ের মতন হয় না যে মানে আমি আবার বৌমাদের সাথে ঝামেলা করে, মনে হয়েছিল যে আমি আবার নিজের টিম ফেরত পেয়ে গেছি। এই সম্পর্কটাই মানে ছবির ইউএসপিও হয়ে যাবে। আমরা নিশ্চয়ই বড় পর্দায় ঠিক এইরকম একটা মিষ্টি কম্বিনেশন দেখবো। আর যতটুকু ট্রেলারে দেখেছি, মৌসুমী চ্যাটার্জি ভীষণ মিষ্টি এবং জলি একটা পার্সোনালিটি বোধ হয়। এখনো ক্যামেরার সামনে আসলে কিন্তু সেই অরাটা আছে, মানে চোখ ওনার দিক থেকে সরে না, শুধু একদম। আমি সামনেও ওনাকে যখনই দেখি উনি রেডি হচ্ছেন, উনি বসে আছেন, তখন আমি ওনাকে বলেছি অনেকবার, তুমি আরেকটু ইয়াং হলে আমি তোমাকে ডেটে নিয়ে যেতাম। থ্যাংক ইউ। এবং আরই বড় পর্দায় 25 তারিখ আমরা দেখবো এই বৈশাখে। তো তোমাদের দর্শকদের আরেকবার আমাদের দর্শকের কাছে এই অনুরোধ থাকবে যে যেহেতু সিনেমাটা আমরা বাবা মায়ের জন্য করেছি, আপনাদের আশীর্বাদ কাম্য, তো আপনারা বাচ্চাদের সাথে গিয়ে সিনেমাটা দেখুন, এবং বাচ্চাদেরকে বলবো যে নিজের বাবা মাদেরকে নিয়ে সাথে করে সিনেমা হলে নিয়ে গিয়ে সিনেমাটা দেখো, খুবই ভালো লাগবে। 25শে এপ্রিল রিলিজ করছে আরই, নববর্ষের সময়। আই থিঙ্ক সিনেমা হলে গিয়ে দেখুন। এই নববর্ষে এটাই মনে হয় খুব ভালো একটা উপহার হবে আপনাদের বাবা মার জন্য। আর তাদের যদি একটু হাসাতে পারি, একটু কাঁদাতে পারি, আই থিঙ্ক বাস সেটুকুই আমাদের প্রাপ্য। সো দেখা হচ্ছে 25শে এপ্রিল সিনেমা হলে।